দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশ সংলাপে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। আসছে বৃহস্পতিবার থেকে 5 দিন ব্যাপী রিহাবের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2001 সাল থেকে রিহাব এই মেলাটি করে আসছে এবং 2004 সাল থেকে বিদেশেও রিহাব নানা ধরনের আবাসন মেলার আয়োজন করে যাচ্ছে। এই আবাসন খাতের আদ্যোপান্ত নিয়ে আজকের বিশ সংলাপ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন রিহাবের সহ সভাপতি কামাল মাহমুদ এবং বিআইআইএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। প্রথমে আমি মাহফুজ কবির আপনার কাছে একটু জানতে চাই যে এই যে রিহাব মেলা করে থাকে এবং আবাসন খাতের, এতে আসলে আবাসন খাতের ব্যবসার ক্ষেত্রে কতটুকু আসলে কাজে লাগে এবং বর্তমানে আবাসন খাতের কি অবস্থা, এটি আপনি একটু বলবেন আমাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি মনে করি যে এই যে আবাসন মেলা যেটি হচ্ছে এবং করোনার মধ্যেও আমরা এই আমাদের আবাসন খাতটাকে আসলে চুপসে যেতে দেইনি, এবং আমাদের যারা এই আবাসন ব্যবসায়ী তারা যেরকম ভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমার মনে হয় কি যে এটা কিন্তু আসলে অর্থনীতির জন্য একটা ইতিবাচক দিক। এবং এটি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য মানে আবাসন খাতের সঙ্গে যে ব্যবসা সেটি মূল বিষয় নয়। এটা হচ্ছে যে আসলে মানুষের যে উন্নত জীবনের যে একটা ইন্ডিকেটর, যে একটা সুন্দর বাড়ি, সুন্দর অ্যাপার্টমেন্ট আমাদের আরবান এরিয়াতে, সেটাও কিন্তু ইন্ডিকেট করে। এবং এই জায়গাতে যেটা সংঘবদ্ধভাবে আমাদের যে আবাসন ব্যবসায়ীরা যারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, এবং এই করোনার সময়টাতেও কিন্তু আমাদের অর্থনীতি অনেকখানি সংকুচিত হয়েছে। যতটুকু প্রত্যাশা ছিল অর্থনীতির যে প্রবৃদ্ধির, সেটি আমরা অর্জন করতে পারিনি, কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে ভালো কাজ করছি। এবং আমরা যদি জিডিপির কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রায় 9.44% আমাদের রিয়েল এস্টেট অ্যাক্টিভিটিতে, এটা কিন্তু ভালো একটা বিষয়। এবং গত 3 বছর ধরে করোনার মধ্যেও কিন্তু আমাদের এই জিডিপিতে তার শেয়ারটা ভালো ছিল। সুতরাং আমি বলবো যে এই মেলাটা কিন্তু আসলে বিভিন্ন জিনিস ইন্ডিকেট করে। একটা হচ্ছে যে আবাসন খাত আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই খাতে আসলে বিনিয়োগ হচ্ছে, এবং এটা বিনিয়োগটা আরো বেশি হওয়া প্রয়োজন আমাদের জীবনযাত্রার মান সেটা উন্নয়নের স্বার্থে, এবং অর্থনীতিতে যে তার অবদান সেটা বাড়ানোর স্বার্থে কিন্তু এই মেলাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে আমাদের এই খাতে কিন্তু অনেক ইনফর্মাল বিজনেসম্যান যারা আসলে রিহাবের মেম্বার নন, তারা আছেন আর কি, যুক্ত আছেন, কিন্তু তারা প্রসেসের মধ্যে আছেন। এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো একটা আমার মনে হয় যে আলাপ আলোচনা করাটা জরুরি। অনেক সময় ব্যাংক ঋণের যে ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, বা আরো নানা রকমের যে সমস্যা হয়, এবং ফরমাল ইনফর্মাল দুটো মিলিয়ে কিন্তু আসলে আমাদের আবাসন খাত। তো এই জায়গাতে রিহাবের যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমান বাস্তবতায় বিশেষ করে যে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে তহবিল ঘোষণা করেছেন এবং সেটার বাস্তবায়ন হচ্ছে, এবং আমরা সামনের দিনগুলোতে আরো একটু উচ্চ প্রবৃদ্ধিতে যাব। সুতরাং এই যে আবাসন খাত, রিয়েল এস্টেট সেক্টর, সেটাকে সাথে নিয়ে এবং তাদের ভালো যাতে অবদান থাকে, সেই অবদানটা আসলে এনশিওর করার জন্য আমার মনে হয় কি যে এই যে মেলা, এবং সেইখানে আমাদের ক্রেতা বিক্রেতার যে একটা সমাবেশ, এবং ক্রেতারা আরো উৎসাহিত হন, বিশেষ করে যে তখন বিভিন্ন রকমের যে ছাড় দেওয়া হয়, বিভিন্ন রকমের আকর্ষণীয় প্যাকেজ দেওয়া হয়, এইগুলা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, যে এই সময়টাতে অনেকেই আসলে অংশগ্রহণ করে থাকেন। আমার মনে হয় কি যে এই মেলাটা এই সব দিক থেকেই মানে তাদের অর্থনীতির যে অবদান সেটাকে একটা আর একটু দেখানো পুরো জাতির কাছে। এবং এই ক্রেতা বিক্রেতার যে সমাবেশ, সেখান থেকে যে নতুন নতুন নানা রকমের অর্ডার আসছে, এবং এই খাতটা যে আবার ঘুরে দাঁড়াচ্ছে এই করোনার যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, তো সব মিলিয়ে আমি বলবো যে এই জিডিপিতে এই খাতের অবদান বাড়ছে, এবং অবদান যাতে সামনের দিনগুলোতে আরো বাড়ে, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যারা আবাসন ব্যবসায়ী যে রিহাব, তারা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছেন। তো এই বিষয়গুলোকে আমার মনে হয় কি যে আর একটু স্ট্রিমলাইন করা, সামনের দিনগুলোতে আসলে স্ট্র্যাটেজিটা কি হবে এই আবাসন খাতের, এবং তারা কতটুকু অবদান রাখতে পারেন সরাসরি যে বিনিয়োগ সেই জায়গাগুলোতে, এবং একই সঙ্গে কর্মসংস্থান, বিপুল একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই খাতে। তো আমার মনে হয় কি যে এই সমস্ত দিক যদি আমরা বিবেচনা করি তাহলে আপনার কাছে একটু জানতে চাই যে এই করোনার মধ্যে আবাসন অন্যান্য খাতের মতো আবাসন খাতটাও কিছুটা হয়েছে, তাদের মধ্যে খারাপ প্রভাব পড়েছে। আপনার কাছে জানতে চাই যে আসলে বর্তমানে আবাসন খাতের কি অবস্থা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, বর্তমান আবাসন খাতে হলো যে তার যে শেয়ার সেটা 9.44%, যে মাত্র যে অর্থ বছর গেল 2020-21 সেখানে, এবং এটি তার আগের অর্থ বছরে করোনার সময়টাতেও আমি বলবো যে খুব একটা আশ্চর্য একটা অবস্থান তারা দেখিয়েছে। অন্যান্য খাত যত যেভাবে সংকুচিত হোক না কেন, সেটা কিন্তু 9.42% ছিল 2019-20-এ। তার আগের
আচ্ছা, তো আমাদের এই যে আমি একটু থামাচ্ছি আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন রিহাবের সহসভাপতি কামাল মাহমুদ। কামাল মাহমুদ আজকের বীজ সংলাপে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন। স্বাগত আপনাকে। দর্শক, গণভবনে বক্তৃতা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির পিতার নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। জাতির পিতার লক্ষ্যই ছিল এবং তার আদর্শ, সে আদর্শ ছিল সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং আমরা আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই নীতি অনুসরণ করে যাচ্ছি। আমাদের সরকার আমলে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে যেমন উন্নয়ন হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছি। তাছাড়া আমরা সমগ্র বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রেখে যাচ্ছি এবং আমরা ইতিমধ্যেই যেমন আন্তর্জাতিক শান্তি সম্মেলন খুব সফলভাবে বাংলাদেশে অনুষ্ঠিত করেছি এবং সুদূর প্রসারী ঢাকা ঘোষণাও আমরা গ্রহণ করেছি। বাস্তুচ্যুত মিয়ানমারের নির্যাতিত নিপীড়িত যে মানুষগুলি রোহিঙ্গা, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আমি আশা করি যে বিশ্বের সকল মানুষেরই মানবাধিকার এবং শান্তি যেন রক্ষা পায় এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা কামনা করি। আর সেই সাথে আমরা এটুকু বলতে চাই যে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে আদর্শ দিয়ে গেছেন, তিনি আমাদের যে সংবিধান দিয়েছেন, সেখানে আমাদের যে 4 মূলনীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেই নীতি মেনেই আমরা দেশের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। এবং জাতির পিতা দেওয়া যে নীতি আমরা অনুসরণ করছি, যে বাংলাদেশের দরিদ্র মানুষকে আর দরিদ্র থাকতে দেব না, বাংলাদেশের মানুষ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে, উন্নত সমৃদ্ধ জীবন পাবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই পদক্ষেপ আমরা নিচ্ছি, আমরা সেই আদর্শ ধারণ করছি। বিশেষ করে আমাদের স্বাধীনতার যে আদর্শ লক্ষ্য, সেটা অর্জন করার জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে। এই বিজয়ের ফসল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাবে। বাংলাদেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, বাসস্থান পাবে, উন্নত জীবন পাবে। এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা অনেক দূর আজ এগিয়ে গেছি। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এটাই হচ্ছে আমাদের বড় অর্জন। কিন্তু বাংলাদেশকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করব 2030 সালের মধ্যে। আবার পাশাপাশি আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ একটি বদ্বীপ। এই বদ্বীপের সার্বিক উন্নয়নে আমরা ডেল্টা প্ল্যান 2100 এটাও আমরা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করেছি। বাংলাদেশের এই পথচলা সফল হোক, সেটাই আমরা কামনা করি। সেখানে একটু আমার কথা বলে রাখি যে আসলে আমার জন্য বই বা আমার জন্মদিন বা আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আমি কোনো কিছুই চাই না। আর আমার জন্য কিছু করা হোক, সেটাও আমার কাছে কামনা না। কারণ আমি জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়েই কাজ করেছি। আমার কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমি তো আমার বাবা, মা, ভাই সব হারিয়েছি। কিন্তু আমি একটা সিদ্ধান্তই নিয়েছি যে যত কষ্ট, যত আঘাত, যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দারিদ্র বলে, মাঙ্গা বলে বাংলাদেশে কিছু থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং উন্নত জীবন পাবে, সেটাই আমার লক্ষ্য। আর সেই লক্ষ্য স্থির রেখেই আমার পথ চলা। আর
আজকে আমরা উন্নয়নশীল দেশ, ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, যে দুজন কূটনীতিক আজকে পদক বিজয়ী, তারা নিজ নিজ অবস্থান থেকে অসাধারণ কূটনৈতিক নৈপুণ্য প্রদর্শন করেছেন। আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের প্রাক্তন মান্যবর রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহরি বাংলাদেশে দায়িত্ব পালন করে আমাদের দু দেশ এবং জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও নিবিড় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সফর করেছিলেন, সুলতান বিন নাহিয়ানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, আর সেই ভিত্তি ধরেই আজকে আমাদের পথ চলা। আমি আমাদের আরব আমিরাতের প্রাক্তন মাননীয় রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহরিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলম অবসরপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে সমুদ্রসীমা নির্ধারণ ও সুনীল অর্থনীতি নিয়ে তিনি কাজ করছেন। কারণ জাতির পিতা 1974 সালে যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে আইন করে যান এবং মিয়ানমারের সাথে আলোচনা করে এই সমুদ্রসীমা ব্যাপারে কিছু সিদ্ধান্ত দিয়ে যান। আমাদের দুর্ভাগ্য 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর যে সরকারগুলো এসেছিল, যেমন জায়াল জিয়া, জায়াল এরশাদ বা খালেদা জিয়া, তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। 96 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে, তখনই আমরা এই সমুদ্রসীমা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার ব্যবস্থা নিই। আমরা আনক্লজ সই করি এবং দ্বিতীয়বার যখন সরকারে আসি, তখন থেকেই আমাদের প্রচেষ্টা যে এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। ঠিক যেভাবে ভারতের সাথে আমাদের যে সীমান্ত চুক্তি ছিল, সেই চুক্তি যেমন বাস্তবায়ন আমরা করেছি, যেটা মুজিব ইন্দিরা চুক্তি, আর সেই সাথে সাথে এই মেরিটাইম বাউন্ডারি নিয়েও আমাদের উদ্যোগ গ্রহণ করি এবং এই উদ্যোগে আমাদের মাননীয় বিশেষ করে আমাদের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলম যথেষ্ট ভূমিকা রাখে। এর জন্য অনেক কাজ করতে হয়েছে। কাজেই তিনি সব পুরো আমি বলবো অত্যন্ত আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং আমাদের সরকার আমলেই আমরা ভারত ও মিয়ানমারের সাথে বন্ধুত্ব রেখেও আমরা আমাদের এই মেরিটাইম বাউন্ডারির সমস্যা সমাধান করেছি। কাজে এটা আমাদের একটা কূটনৈতিক সাফল্য। সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানাই এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যেন খুরশিদ আলম, তাকে আমার আন্তরিক অভিনন্দন। আমি বিশ্বাস করি যে এবছর এই পদপ্রদানের মাধ্যমে আমাদের কূটনীতিগণ নিজের অবস্থান থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত হবেন। পাশাপাশি আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনীতিকগণও তাদের স্ব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন শিখরে উন্নীত করতে উৎসাহিত হবেন। আমরা চাই সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক এবং আমাদের আর্থসামাজিক উন্নতির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, যেখানে কোনো ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না, কোনো মানুষের দুঃখ কষ্ট দূর হবে, মানুষ সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে। সেটাই আমাদের লক্ষ্য। আমি সকলে এখানে যারা উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, গণভবনে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। বিশ সংলাপে আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পরে ফিরব বাকি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বিশ সংলাপে। আমরা কথা বলছিলাম আবাসন খাত নিয়ে। আর রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে আগামী বৃহস্পতিবারে রিহ্যাবের একটি মেলা হতে যাচ্ছে। সেই রিহ্যাব মেলায় এই বছরে বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা, এই মেলা সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। নিউজ 24 দর্শকদেরকে ধন্যবাদ। বিশেষ সুবিধা বলতে আমরা যেটা এবার লক্ষ্য করছি হচ্ছে যে গত 2 বছর আমাদের মেলা হয়নি। এবার আমরা 2 বছর পরে কোভিডের কারণে আমরা বিগত 2 বছর আমরা মেলা করতে পারিনি। তো এখন এবারের মেলায় যেটা আমরা লক্ষ্য করছি যে প্রোডাক্টগুলো আমাদের
মোটামুটি রেডি হচ্ছে, এবং রেডি ফ্ল্যাট যেগুলো সেগুলো আমরা এবার স্টলে তুলব। আকর্ষণ হচ্ছে এটাই, যারা এবার আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন, যে দামে কিনতে পারবেন, আগামীতে সেই দামে কিনতে পারবেন বলে আমরা মনে করছি না। এর কারণ হচ্ছে দিন দিন আমাদের নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে, এবং আপনারা জানেন আসন্ন একটি ট্যাপ সেটা যদি কার্যকর হয় সেটাটি কি হবে আমরা জানি না, কতটুকু সুযোগ সুবিধা থাকবে কি থাকবে না। আধুনিক ঢাকা আমরা অবশ্যই চাই, আধুনিক ঢাকার জন্য আমরাও চেষ্টা করছি, এবং আমরা নান্দনিক বিল্ডিং এবং দেশের মানুষের আকর্ষণ চাহিদা পূরণের জন্য আমরা কাজ করছি। জায়গার স্বল্পতার কারণে আমাদের দিন দিন কস্টিংটা বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার ফলে আমরা যখন বিক্রি করতে যাই, তখন আগের যে ধরেন বিগত 5 বছর আগে যে ফ্ল্যাটটি আমরা 5,000 টাকা স্কোয়ার ফিটে বিক্রি করতে পারতাম, সেটা এখন দেখছি তৈরি করতেই 5,000 টাকা লেগে যাবে। অর্থাৎ নির্মাণ সামগ্রীর দামের বৃদ্ধির ফলে আমরা সাধারণ মানুষ আর ড্যাবের এই যে বাস্তবায়ন হতে যাচ্ছে, সেটা যদি কোনো রিভিউ না করা হয়, জনবান্ধব ড্যাব যদি না হয়, তাহলে আমরা মনে করি আগামীতে যে মানুষের ক্রয়ের সাধ্যের বাইরে চলে যাবে ফ্ল্যাট, এবং আবাসিক ভবন বলেন এবং নিজস্ব মানে আবাসিক বাণিজ্যিক ফ্ল্যাট বলেন, স্পেস বলেন, কিছুই আর এটা সহজে কিনতে আচ্ছা, পারবে না। নির্মাণ সামগ্রী মূল্য বৃদ্ধির কারণে ফ্ল্যাটের দাম অনেক বেশি, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, এটা আপনি বলছিলেন। তো এবার এই রিহাব মেলায় এই বছরে যা পাওয়া যাবে, যে দামে পাওয়া যাবে, সেটি আগামীতে পাওয়া নাও যেতে পারে, এরকম শঙ্কায় আপনি করছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে করোনার আঘাতে সব শিল্পই প্রভাব পড়েছে, তো এই আবাসন খাতের কি অবস্থা এখন? একটু ঘুরে দাঁড়াচ্ছে সব খাতেই, সেই ক্ষেত্রে আবাসন শিল্পের কি অবস্থা এখন এবং চ্যালেঞ্জটি? কোভিড-19 যখন শুরু হয়েছিল, তখন আমরা মনে করেছিলাম যে আমাদের কাজগুলো আসলে থেমে যাবে, এবং ক্রেতা যারা ছিলেন, যারা আমাদের কাছ থেকে তাদের ফ্ল্যাট ক্রয় করেছিলেন, বাণিজ্যিক স্পেস ক্রয় করেছিলেন, অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। কেউ বুকিং ক্যান্সেল করেছিলেন, কেউ নিয়মিতভাবে তার পেমেন্ট পরিশোধ করেনি। আমরা আসলে খুব একটা থেমে থাকিনি। কোভিড যখন শিথিল হলো, অর্থাৎ গত অর্থ বছরের বাজেটের পরে আর এই অর্থ বছরে যে বাজেট সরকারের মাধ্যম সরকার যেটা ঘোষণা করলেন, ওর মধ্যে আমাদের রিয়েল এস্টেট সেক্টরের অনেক সুযোগ সুবিধা আসছে। এই কারণে আসছে বলি, আমরা অপ্রত্যাশিত যে বিনিয়োগের যে সুযোগ, সেই সুযোগটা রেখে দিয়েছে। তো আমি অনেকে এটাকে নিয়ে বলেন যে এটা অপ্রত্যাশিত যে বিনিয়োগ, সেটা আসলে ঠিক না। আমরা বলবো যে কোনো বিনিয়োগ যেগুলো এই সুবিধা না থাকার ফলে দেশের বাইরে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাড়ি ক্রয় করতেন এবং আবার ফ্ল্যাট ক্রয় করতেন এবং তাদের ফ্যামিলিকে এস্টাবলিশ করার জন্য পাঠাতেন, এই সুযোগ হওয়ার পরে অর্থ বছরে এবং গত অর্থ বছরে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকল শ্রেণীর যারা ক্রেতা আছেন, তারা হুমড়ি খেয়ে পড়েছিলেন। যেখানে আমাদের যত রেডি ফ্ল্যাট ছিল, আমার জানা মতে, সেগুলো মানে খুবই দ্রুত বিক্রি হয়ে গেছে। এখন আমাদের কাছে যে আপকামিং যে প্রজেক্টগুলো আছে, সেগুলো বিক্রি হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক বছরে, আপনারা জানেন যে বিগত কয়েক বছর মানে 12-র পর থেকেই কিন্তু আমাদের এই সেক্টরে একটি মন্দা ভাব ছিল। তারপরে এই 12তেই কিন্তু অপ্রত্যাশিত যে বিনিয়োগের সুযোগ সেটা ছিল। তারপরে 2019, 20, 21, 22 এই 2 অর্থ বছরে যখন আমাদেরকে এই সুযোগটা দেওয়ার ফলে এবং কিছুটা হলো শেয়ার বাজার চাঙ্গা হয়েছে, যার ফলে আমরা এই সেক্টরে কিছুটা ভালো করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যারা আমরা আরো ভালো করতে পারতাম, যে প্রজেক্টগুলো আমরা স্টার্ট করেছিলাম, সেই প্রজেক্ট স্টার্ট করার পরে আমরা দেখলাম যে মাঝ পথে, যেটা স্টার্টের সময় ছিল, শুরু করার সময় যে প্রজেক্ট ছিল, রড ছিল 52,000 টাকা টন, সেটা হুট করে হয়ে গেল আপনার 82,000 টাকা। তেমনি ভাবে সকল যে আইটেম গুলো আছে, ধরেন ইট যেখানে ছিল 7,000, সেখানে এখন 11,000 টাকা। তারপরে আপনার সিমেন্টের দাম, সকল দামগুলো বেড়ে যাচ্ছে। এখন আমরা আবাসন ব্যবসায়ী যারা ব্যবসা করি, আমরা এই দেশে প্রোডাক্ট তৈরি করে এই দেশের মানুষের কাছে বিক্রি করি।
এবং আমার যত সেল হবে রেভিনিউ তত বেশি আসবে। রেভিনিউর জন্য আমাদের আমরা দীর্ঘদিন ধরে একটা আশা করছিলাম যে সরকার যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে নিজেরা অ্যাকোয়ার করে মানুষকে প্লট দিয়ে থাকে, তেমনি ভাবে যদি আমাদেরকে ঢাকার আশেপাশে কোনো জমি অ্যাকোয়ার করে আমাদের আবাসিক ব্যবসায়ীদেরকে যদি এই ধরনের সুযোগ সুবিধা দিত, লো কস্ট হাউজিং অথবা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের কথা নাই বলি, এদের জন্য যদি তৈরি করার জন্য আমাদের স্পেস জমি আমাদেরকে বরাদ্দ দিত, তাহলে আমরা খুব ভালো করতাম। সেই ক্ষেত্রে রেভিনিউ অনেক ভালো হতো। দ্বিতীয় হচ্ছে ভালো হওয়ার আরেকটি কারণ হচ্ছে, আমি বলি বিগত কয়েক বছরে লোনের যে অর্থলগ্নি যে প্রতিষ্ঠানগুলো তাদের জনাব কামাল মাহমুদ, এই বিষয়ে আরো শুনবো আপনার কাছে, তবে এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে ফিরবো বাকি আলোচনায়, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবার ফিরলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম আবাসন খাত নিয়ে। বিরতির আগে আমরা রিহাবের সহসভাপতি কামাল মাহমুদের কথা শুনছিলাম। এবারে মাহফুজ কবিরের কাছে শুনতে চাই যে আমাদের জিডিপিতে আবাসন খাতের যা অবদান, সেটি সম্ভাবনা অনুযায়ী যা আছে সেটি কি যথেষ্ট, নাকি আরো বাড়াতে পারতাম, আমরা সেটি বাড়াতে পেরেছি কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার মনে হয় যে এই খাতের আরো অনেক সুযোগ আছে। আমরা এই মুহূর্তে আসলে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আসলে ইন্টারমিডিয়েট এবং বেসিক প্রোডাক্ট, মানে এই যে যারা রিহ্যাব যারা করছেন, আমরা কিন্তু হাই এন্ড প্রোডাক্টের দিকে আসলে যেতেই পারছি না সেরকম ভাবে। এর একটা বড় কারণ হলো যে আমাদের এই যে মানে খুব অ্যাডভান্স ডিজাইনের এবং খুব মানে হাই কস্ট যে সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো দিয়ে বা টেকনোলজি, ভালো টেকনোলজি, সেগুলো অ্যাপ্লাই করতে না পারার কারণ হচ্ছে যে ওই ধরনের যে হাউজিং সেটার চাহিদাটা কম। কিন্তু আমাদের যদি পরিবেশগত ঝুঁকি, বিশেষ করে যে ক্লাইমেট যে সমস্ত অ্যাডভার্স ইফেক্ট যেগুলো আছে সেগুলো, এবং আমাদের যে অন্যান্য যে সমস্ত পরিবেশগত প্রভাব, সেগুলোকে যদি আমরা মাথায় রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ব্লু স্পেস, গ্রিন স্পেস থাকার কথা, সেই জিনিসগুলো দিয়ে আমরা এই বেসিক প্রোডাক্ট তৈরি করার কারণে করতে পারছি না। তো এই জায়গাতে আমার মনে হয় কি যে সামনের দিনগুলোতে বড় সুযোগ আছে, তার কারণ আমাদের যেহেতু জাতীয় আয় বেড়ে যাচ্ছে, আমাদের মাথা পিছু আয় বাড়ছে, আমরা সামনের দিনে কিন্তু এলডিসি থেকে গ্রাজুয়েট করব। তো এই বিষয়টা যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে সরকারেরও কিছু করণীয় আছে। মানে এখানে সরকার যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে চায়, সেই ডিজাইন, সেই প্ল্যান যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রিহ্যাবের সেই সমস্ত সদস্য বা রিহ্যাবকে কিন্তু আসলে এই জন্য প্রণোদনা দিতে পারেন, এবং এটা আসলে জাতীয় স্বার্থের জন্যও ভালো। তো এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আসলে এই বর্তমান যে অবস্থা, সেখান থেকে ট্রানজিশনের জন্য রিহ্যাবের একটা প্ল্যান দরকার, ভালো একটি প্ল্যান, যাতে করে খুব হাই কোয়ালিটির যে প্রোডাক্ট সেগুলো তারা যাতে বাজারে নিয়ে আসতে পারেন। এবং এটা আসলে একটু কষ্ট হলে আমার মনে হয় কি যে যারা ক্রেতা আছেন, এই বেসিক থেকে হাই কোয়ালিটি প্রোডাক্টের দিকে যাওয়ার দরকার আছে। এবং এটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার বড় একটা বিনিয়োগ, মানে এটা ইন্ডিভিজুয়াল লেভেলে বিনিয়োগ, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় বিনিয়োগ। এটা যদি আমরা মাথায় রাখি, তাহলে সেই ক্ষেত্রে দেশের স্বার্থটাও আমাদের বাঁচবে, এবং আমাদের যারা আছে ব্যবসায়ী, তারাও ভালো প্রোডাক্টের কথা চিন্তা করতে আচ্ছা, পারবেন, দেশের স্বার্থ রক্ষা হবে এবং ব্যবসায়ীদের জন্য একটি ভালো সুযোগ। আমি রিহাবের সহসভাপতি কামাল মাহমুদ, আপনার কাছে আমি এই তার প্রশ্নের সূত্র ধরে জানতে চাই যে হাই এন্ড প্রোডাক্টের দিকে যেতে পারছেন কিনা সেই বিষয়ে বলছিলেন, এবং পরিবেশের যে ঝুঁকি সেগুলো মাথায় নিয়ে করবার কথা বলছেন, এবং একটি প্ল্যানের কথা বলছেন, প্ল্যান থাকার কথা বলছেন রিহাবের। এই বিষয়গুলোর জবাবে আপনি কি বলবেন? আসলে সে ধরনের প্ল্যান আছে কিনা, এবং পরিবেশের ঝুঁকি চিন্তা করে আপনারা হাই এন্ড প্রোডাক্টের দিকে যাবেন কিনা, বা এখনো পর্যন্ত পরিকল্পনা আছে কিনা? দেখুন, আমাদের দেশে যারা ক্রেতা আছেন তারা ম্যাক্সিমামই হলো আপনার আপনার নিম্ন মধ্যবিত্ত আর কি। আমাদের দেশে যে ফ্ল্যাটগুলো আমরা তৈরি করি সেগুলো আসলে 70 থেকে 1 কোটি টাকার মধ্যে এই ধরনের ফ্ল্যাটগুলো বেশি বিক্রি হয়। এখন হাই প্রোডাক্ট যেগুলো আমরা তৈরি করার কথা আমরা ভাবছি, যদি ভেবে থাকি, সেই জায়গাটা, লোকেশনটা ওরকম ভালো হতে হবে। কারণ আমি যদি এখন বসুন্ধরার বাইরে, অর্থাৎ যাত্রাবাড়িতে যদি আমি হাই প্রোডাক্ট তৈরি করি, মানে গুণগত মান অনেক উন্নত দেয়, সেখানে কিন্তু কেউ ফ্ল্যাট কিনবে না। তো আমাদের দেশে আমরা এক লক্ষ্য করলাম, আন্তর্জাতিক মানের যে ফ্ল্যাটগুলো আমরা তৈরি করেছি, আপনারা যদি বিশেষ করে বাড়িধারা, গুলশান, আমি উল্লেখ না করেই বলি, অভিজাত এলাকার কথা বলি, যেমন গুলশান এভিনিউর কথা বলি, আপনি বনানীতে দেখেন, আপনি ধানমন্ডিতে দেখেন, সেখানে কিন্তু অনেক উন্নত মানের কাজ এবং অনেক গুণগত ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এখন সেটা স্বাদ এবং সাধ্যের মধ্যে না থাকলে মানুষ এটা ক্রয় করতে পারবে না। বরং আমি মনে করি
যে যে প্রোডাক্টটা বেশি চলবে, অর্থাৎ সেই প্রোডাক্টটা সবার কাছে পৌঁছে দেওয়া যায়, সেই প্রোডাক্টের আসলে সেই ধরনের প্রোডাক্ট আমাদের দেশে এখন তৈরি করা উচিত। এই কারণে যে হাই প্রোডাক্টের একটি ফ্ল্যাটের দাম হবে ধরেন 2 থেকে 3 কোটি টাকা, 4 কোটি টাকা, এটা আসলে অনেকের দ্বারাই সম্ভব না। এক শ্রেণী এতে বেনিফিটেড হবে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত যারা আছে তাদের কথা চিন্তা করতে হবে। তাদের কথা চিন্তা করলে আমরা একটা পরিসংখ্যানে দেখেছি ঢাকার সিটিতে এখনো 73% তিনতলা বাড়ির মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে আমরা যদি মনে করি যে এই বাড়িগুলোকে ভেঙে অথবা নীতিমালার মাধ্যমে, এখন সেটা ব্যক্তিগতভাবে আপনি পারবেন না, কেউ বলবে যে আমরা যদি আপনি নীতিমালা সরকার করলেই সে মানবে, তা না। এখানেও কিন্তু অনেক জমি লুকিয়ে আছে, অর্থাৎ একটি 3 তলা বিল্ডিংটাকে সেটাকে কিন্তু এখনো 10 তলা করা সম্ভব, কিন্তু সেটা করা যাচ্ছে না। সাথে সাথে আমরা দেখছি যে আমরা যখন গুণগত কোনো মান এর উন্নত মানের কোনো ফ্ল্যাট তৈরি করব, সেই ফ্ল্যাটগুলো কিন্তু তৈরি করে সেই ধরনের ম্যাটেরিয়ালস কিন্তু আমার দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো যখন আনতে হবে তখন আমি আমার লস প্রফিট করে তো আমি আমার প্রফিট লস করে তো আমি ব্যবসা আচ্ছা, করব না। আপনার কথা যেটি বোঝা গেল যে আপনি আসলে আপনারা বিশেষ করে আবাসন খাতের ব্যবসায়ীরা অধিকাংশের ফ্ল্যাট নিশ্চিত করবার, আবাসনের ব্যবস্থা করবার দিকে মনোযোগী বেশি। তারপর আপনারা বিদেশেও কিন্তু অনেক হাউজিং ফেয়ার করেছেন, তো এরকম হাই এন্ড প্রোডাক্টের ক্রেতা কম, সংখ্যায় কম, কিন্তু কিছু তো আছে। আপনারা যে বিদেশে যে প্রবাসী ফেয়ারগুলো যে করেছেন, সেখানে প্রবাসীদের রেসপন্স কেমন পেয়েছেন এবং তাদের কাছ থেকে কি রকমের সাড়া আপনারা পেয়েছেন? আমরা নিউ ইয়র্কে ফেয়ার করেছি, তারপরে দুবাইতে ফেয়ার করেছি। আসলে সবাই তো চায় তার নিজের দেশের একটি ঠিকানা খোঁজার জন্য, নির্দিষ্ট ঠিকানা রাখার জন্য। সেখানে আমরা যথেষ্ট রেসপন্স পেয়েছি। সেখানে আমরা একই অবস্থায় দেখেছি যে যারা যে আমাদের কাছ থেকে ফ্ল্যাট অথবা কমার্শিয়াল স্পেস অথবা প্লট ক্রয় করে, তারাও কিন্তু একটু কম দামের মধ্যে মানে চায় আর কি। তো আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে যে 85% কাস্টমারই হলো আপনার 1 কোটি টাকার মধ্যে যারা ক্রয় করেন আর কি, ধরেন 1200-1250 স্কয়ার ফিটের। এখন আমি যে ফ্ল্যাটটি মিরপুরে তৈরি করব, সেই ফ্ল্যাটটি কিন্তু ওই মানের ফ্ল্যাট যদি আমি গুলশানে তৈরি করি সেটা কিন্তু চলবে না। আবার গুলশানের মানের যে ফ্ল্যাট সেটা যদি আমি মিরপুরে তৈরি করি সেটা কিন্তু ক্রেতা আমি পাবো না। তো এখন কথা হচ্ছে যে যেখানে জায়গা ভেদে, আপনি দেখেন আমাদের দেশের অনেক কোম্পানি আছে, আপনি আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক পর্যায়ে তারা, আমার মনে হয় তারা দিতে পারে, মানে কম্পিটিশন করতে পারে। আপনি দেখেন গুলশান অ্যাভিনিউতে আপনি যদি তাকান তাহলে বুঝতে পারবেন না আমাদের দেশের মানে আবাসন শিল্প কোথায় চলে গেছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যারা নিম্ন শ্রেণী যারা আছে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে অথবা উচ্চ মধ্যবিত্ত, এদের জন্য এখনো ফ্ল্যাট তারা 1 কোটি থেকে 1,20,00,000 টাকার মধ্যেই থেকে যায়। আমরা মনে করি যারা ধরেন 30 থেকে 50 লক্ষ টাকার মধ্যে যে ফ্ল্যাটগুলো তৈরি করা দরকার, সেই ফ্ল্যাটগুলো তৈরি করার যে জায়গা সেটা আমাদের কাছে এই মুহূর্তে নাই, এবং সেটা আমরা কখনোই সংগ্রহ ম্যানেজ করতে পারবো না। নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট করবার আপনার মনোযোগী বেশি। আমি মাহফুজ কবির আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে আমাদের আবাসন খাতের এই মুহূর্তে চ্যালেঞ্জটি কি এবং কোথায় কোথায় কাজ করবার আছে? আসলে এই মুহূর্তে বলো চ্যালেঞ্জ কিন্তু আমাদের যে ইনপুট প্রাইস মানে এবং জমির অ্যাভেলেবিলিটি, এই দুটো জায়গায় ইনপুট প্রাইস যখন শুরু করে বেড়ে গেল, ইনফ্যাক্ট এই যে জাহাজ ভাড়া বা অন্যান্য যে বিদেশের সোর্সিং এর ক্ষেত্রে যে কনস্ট্রেন্ট গুলো আছে, তো সেইগুলো আসলে খুব দ্রুত মানে এই করোনা মহামারী থেকে আসলে বিশ্ব উত্তরণের পর্যায়ে আছে। আমার ধারণা যে এটি আসলে ওই চ্যালেঞ্জটা খুব বেশি দিন আর থাকবে না। তো এইটা মাথায় রেখে আমার মনে হয় কি যে নতুন করে একটুখানি স্ট্র্যাটেজিটি ঠিক করা উচিত রিহ্যাবের, এটি একটি বিষয়। আর এই জমির ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে একটুখানি একটা বড় রকমের প্ল্যান করা দরকার, কারণ ঢাকার উপরে আর কত চাপ আমরা সৃষ্টি করব। হ্যাঁ, ওইটা তাদেরকে উদ্বুদ্ধ করে যারা যে 2 তলা 3 তলা করে বাড়ির নিয়ে আসেন, জায়গা ওখানে লুকানো আছে, সেই জায়গার জন্য নিশ্চয়ই তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরকার এবং রিহ্যাবের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ঢাকার বাইরেও কিন্তু আমাদের এই যে আবাসন সেটাকে ছড়িয়ে দিতে হবে, বিশেষ করে ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোতে, এবং এরকম করে অন্যান্য যে সমস্ত মেগা সিটিগুলো আছে সেগুলোর আশেপাশে, শুধু ঢাকাকে লক্ষ্য করলে চলবে না। তো এই দুটো কাজ যদি করা যায় এবং তার জন্য যদি একটা পরিবেশ সম্মত একটা প্ল্যান যদি আমরা 10-15 বছরের জন্য করতে পারি,
ড্যাপ তো থাকবেই, তার কারণ ড্যাপ কিন্তু একটা প্রোটেকশনের জন্য, যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা অন্যান্য যে সমস্ত সুবিধা সেগুলো আছে, কিন্তু যতটা সম্ভব বিধি নিষেধটা কমিয়ে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আসলে সবার জন্য যে বাসস্থান নিশ্চিত করা, যে সাংবিধানিক যে প্রতিশ্রুতি সরকারের, তো সেই জায়গাতে যাওয়ার জন্য আমার মনে হয় যে আবাসন খাতের ব্যবসায়ী এবং সরকারের মধ্যে আরো বেশি ডায়ালগ দরকার, এবং এতে করে একটা উইন উইন সিচুয়েশন আসলে যেটা আসবে সেটা জনগণের জন্যই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের বক্তব্য থেকে আবাসন খাতের অনেক কিছুই উঠে এসেছে। আপনি সর্বশেষ যা বললেন যে শুধু ঢাকাকেই নয়, ঢাকার বাইরেও আবাসন খাতের দিকে মনোযোগ দিতে হবে এবং সবার জন্য যে বাসস্থান নিশ্চিত করবার যে সাংবিধানিক যে প্রতিশ্রুতিটি আছে সেটিও পূরণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিশৃঙ্খলা 5 এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে যুক্ত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ 24 এর সাথে থাকবেন।